ভক্ত পাঠক, ভক্ত দর্শক যারা আছেন তাদের কাছে আসলে জোড়হাত জোড়ে ক্ষমা চাইছি। অনেক কিছু করবার স্বপ্ন হুমায়ূন আহমেদের লেখার উপরে ভিত্তি করে হয়তোবা অনেক কিছু করার বা আহ, অনেক কিছু স্বপ্নের কথা বাস্তবায়নের কথা বলা হয়েছে। আমি অতি ক্ষুদ্র একজন মানুষ এবং আমি একা মানুষ তো, মানে একা মানুষ বলতে মিন করছি আসলে প্রতিষ্ঠান তো না, আমিও একজন মানুষ, আমার ঘাড়ে আসলে অনেক কিছুর দায়িত্ব আছে। আহ, আমার সন্তানদের দায়িত্ব আছে, আমার বাবা মার দায়িত্ব আছে, প্রতিষ্ঠানের দায়িত্ব আছে। তো আপনাদেরকে বা আমি আপনাদের মাধ্যমে যখন বলেছি যে হুমায়ুন আহমেদের জাদুকর ঘরটা করবার কথা বাস্তবায়ন করতে চেয়েছি, বা হুমায়ুন আহমেদের অন্যান্য অনেক স্বপ্ন যেগুলো নিয়ে হতাশা আপনারা বলছেন, আমি প্রতিটাই চেষ্টা করেছি বিভিন্নভাবে। আসলে ব্যাপারটা তো শুধু আর্থিক না যে টাকা তুললাম আর করে ফেললাম, অনেকগুলো আসলে আহ, মানে অনেক নিয়মতান্ত্রিক উপায়ের ভিতর দিয়ে যেতে হয়। আমি ব্যর্থ হয়েছি, আমি খুবই হতাশার সাথে বলছি, আমি ব্যর্থ হয়েছি। আমি প্রতিবারই কোনো না যেই সময় যেই সরকার ছিলেন বা যেই সময় যারা ছিলেন, নীতি নির্ধারক যারা ছিলেন, আমি নানানভাবে তাদের কাছে আহ, আর্থিক সহায়তা আসলে চাই না। নীতি নির্ধারণ করার বা এই জিনিসটাকে গুছিয়ে করবার জন্য একটা যে মেন্টাল সাপোর্ট বা একটা কমিটি গঠন করা, বা দেশের যারা বড় বড় বুদ্ধিজীবী আছেন, চিন্তাবিদ আছেন, তাদের কাছেও আসলে আম, তারা যদি পাশে থাকতেন আমার জন্য হয়তো বা করাটা সম্ভব এতদিনে হয়ে যেত। তো আমি এখন আসলে কি সংস্কৃতি হ্যাঁ, মন্ত্রণালয়? আমি একটু শেষ করি। তো আমি নিজেও আসলে একটু বিষয়টা নিয়ে খুব কি বলবো, দুঃখিত, ঠিক হতাশ। কথাটা হতাশ আমি কখনো হই না। আমার আমার পরিবার, আমার মা বাবা আমাকে কখনো হতাশ হওয়া শেখাননি, এবং হুমায়ুন আহমেদের কাছ থেকে থেকে তো আমি কোনো দিন হতাশা শিখিনি। উনি অসম্ভব স্বপ্নবান মানুষ ছিলেন। শুধুমাত্র হুমায়ুন আহমেদের কারণেই আমি এখনো হুমায়ুন আহমেদের সবকিছু না হলেও অল্প কিছু স্বপ্ন আমি সফল করতে চাই এখনো। আর আপনার প্রশ্নে আরেকটা কথা ছিল যে নুহাশপল্লীর সৌন্দর্য। আসলে নুহাশপল্লীর সৌন্দর্য কিন্তু আপনারা যেভাবে ভাবেন, বা আমি জানি না দর্শক কোন সৌন্দর্যের কথা বলছেন, যে এখানে হঠাৎ একটা বড় বিল্ডিং হয়ে যাবে, একটা তিনতলা একটা হুমায়ুন আহমেদের রিসার্চ সেন্টার, মানে তাকে নিয়ে গবেষণা কেন্দ্র হবে। আসলে সেটা নুহাশপল্লীর সৌন্দর্য না। নুহাশপল্লী হুমায়ুন আহমেদের কাছে ছিল গাছের সৌন্দর্যের কারণে। হুমায়ুন আহমেদ এই নুহাশপল্লীটা যখন প্রথম কেনেন, আমি আমি সেই সময়টার কথা বলছি। আমার পাশে নুহাশপল্লীর যারা একদম শুরুর দিককার যারা আমার যারা সঙ্গী, তারা সবাই আছেন। নুহাশপল্লীর যারা প্রতিনিধি বা যারা স্টাফ, তারা সবাই জানেন হুমায়ুন আহমেদ শুধু চেয়েছিলেন যে বাংলাদেশের মাটিতে যে কয় রকমের গাছ হয়, প্রতিটি গাছ, ঔষধি গাছ সহ, ঔষধি গাছের তো একটা আলাদা উনি বাগানই করেছেন, যে কয় পদের গাছ, যে কয় প্রজাতির গাছ বাংলাদেশের মাটিতে হওয়া সম্ভব, সেটা যেখান থেকে হোক, যদি সম্ভব নাও হয় উনি আনার চেষ্টা করেছেন যে দেখি না হয় কিনা বাংলার মাটিতে। সেই জিনিসটা, সেই ধারাবাহিকতাটা আছে। প্রত্যেক বছর এখানে মানে ৩০০-র অধিক গাছ লাগানো হয়, মানে ৩৬৫ দিন। তো আমি সেই অর্থে একটা হিসাব করলাম যে আমরা সারা বছর জুড়ে আমরা গাছ লাগাই। এবং কাল রাতে আমি এসে সবার আগে আমি আসলে মানে জাস্ট ২ মাস আগে যে গাছগুলো লাগিয়েছি, সেই গাছগুলো বেড়ে ওঠা দেখেছি। আমি এইটুকুন শিখেছি হুমায়ুন আহমেদের কাছে, যে শুধু মানুষকে না, আসলে প্রকৃতিকে কিভাবে ভালোবাসতে হয়। একটু আগেও বলেছি, আবার বলি যে এমন না যে আমি বই লিখবো না, আমি শুধু পড়াশোনা করব, ডাক্তার হব, এটা হব। অবশ্যই বই লিখবো, কিন্তু আমি লেখক হব সেটা না। যে আমি প্রত্যেক অ্যামাউন্ট অফ টাইমের মধ্যে আমি একটা বই লিখবো, আমি একটা সিরিজের মতন বানাবো, ওইরকম কিছু না। হয়তোবা আমি কয়েকটা বই লিখবো, হয়তোবা না, আমি লিখতে চাই, আমার লিখতে মজা লাগে, কিন্তু আমি একদম লিটারেচারের মধ্যে ঢুকে যাব, লেখক হয়ে যাব, ওইটা আসলে খুব বেশি না। ইয়াল্লাহ ইয়ার যত শখ হয়েছে মৌলা, লাখ লাখ কোটি কোটি সব নেতার স্কিমে মৌলা, আমরা আপনার দরবারে হাত উড়েছি আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা যারা যারা হাত উড়েছি মৌলা, ইয়ার মধ্যে কাছে বোতল ভূত নিয়ে তোমরা যদি লিখতে চাও,